আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি জামান টকের আজকের এই এপিসোডে। আমি গোলাম কামরুজ্জামান। তো আপনারা দেখছেন যে আমি এই মুহূর্তে একটা কি বলে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি। এটা ফাস্টফুডের দোকান আর কি, ফাস্টফুড রেস্টুরেন্ট। এটা আমার বাচ্চাদের স্কুলের পাশেই আর কি। তো আমি এখানে বেশ কিছুদিন ধরে আসছি, মাঝে মাঝেই খাই। তো যিনি হচ্ছে একটা শতাধিকারী, তার সাথে আমার বেশ কয়েকবারই আলাপ হয়েছে এবং মাঝে মাঝে আমরা গল্প করি। তো ভাবলাম যে তার জীবনের গল্পটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো কথা না বাড়াই, শুরু করা যাক। এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবি দেওয়া আছে। আর এটার নাম হচ্ছে এসকেএফ ফাস্টফুড। তো ভিতরে যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ব্যস্ত দেখা যাচ্ছে। হ্যাঁ জি। ফাঁকে একটু আপনার সাথে আলাপ করি। তো কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। তো ভাই, আপনার ব্যাপার তো সবই আমি জানি। তো তারপরেও আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়, কি করছেন, এই সব কিছু জানতে চাই আর কি। তো অবশ্যই। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম আবু বকর সিদ্দিক। আপনার কাজ করতাম, বাইরে ছিলাম দীর্ঘ আপনি 15 বিদেশে বছর। ছিলেন? জি। কোন দেশে ছিলেন? আমি ছিলাম, প্রথমে ছিলাম দুবাই। দুবাইতে? হ্যাঁ, দুবাই এটা কত থেকে সালে? দুবাই 2009 সালে গেছিলাম। 2009 সালে? হ্যাঁ, 9 সাল থেকে 2024 পর্যন্ত টানা ছিলাম। 2009 থেকে 24? হ্যাঁ। হচ্ছে তাহলে কত বছর আসে? 15 বছর। 15-16 বছর। হ্যাঁ। এটা কি শুধু দুবাইতে ছিলেন না অন্য না কোথাও? না, আরো 14টা কান্ট্রিতে ঘুরছি। 14টা কান্ট্রিতে ঘুরছেন? জি। বিশাল ব্যাপার। কোন কোন দেশে ঘুরছেন? আপনার নাম বলা আরব যাবে? কান্ট্রি সবগুলাতেই প্রায় মোটামুটি ঘুরছি। তারপর আচ্ছা। হচ্ছে গিয়ে সাউথ কোরিয়া ছিলাম 6 বছর টানা। সাউথ কোরিয়াতে 6 বছর? লাস্ট কোন হ্যাঁ। দেশে ছিলেন? লাস্ট সাউথ কোরিয়া। লাস্ট সাউথ কোরিয়াতে? হ্যাঁ। মানে 15 বছর ধরে। আপনার বয়সটা হ্যাঁ। খুব একটা বেশি হবে না। আপনার বয়স কত? আমার জন্মসাল 96 সাল। 96 সাল? হ্যাঁ। তাহলে আপনার বয়স 30ও হয় নাই আর কি। হ্যাঁ, তো আমি 30 অল্প বয়সে বছরে বিদেশ। ভিতরে আপনার 15 বছরই আপনি দেশের বাইরে ছিলেন, হ্যাঁ? হ্যাঁ তাহলে মানে 15-16 বছর বয়সে দেশের বাইরে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই 15 বছরের ভিতর কি আপনি মানে দেশে আসছেন? না না না, দেশে আসি নাই। মানে 15 বছরের টানা, ভিতর দেশেই হ্যাঁ। আসেন নাই? না না না, টানা। বিশাল টানা ব্যাপার, একবারে। বিশাল ব্যাপার। তো প্রথমে ছিলেন দুবাই, তারপরে দুবাই থেকে আপনার দুবাই এখানে আর্মি ক্যান্টনমেন্টে জব করতাম। তো আর্মি আপনার, ক্যান্টনমেন্টে হ্যাঁ, জব ওই করতেন? বাবুর্চির কাজ করতাম। আচ্ছা। ওইখান থেকে আর কি মূলত কাজ শেখা। কারণ আরবিরা তো মনে করলেন যে আপনার ফাস্ট ফুড, সব ফাস্টফুড আইটেম আর্মিরা খুব পছন্দ অনেক করে। পছন্দ করে। হুম। আর বিভিন্ন খাবার, অনেক অনেক খাবার আর কি। আপনি কি ওখানে মানে রান্না বান্নার দায়িত্বে ছিলেন? হ্যাঁ, রান্না বান্নার দায়িত্ব রান্না বান্না ছিলাম। গুলো করতেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। শেফের দায়িত্ব ছিলাম। ওয়াও। ওরা আর কি যে দেশে যাইতো ওই দেশে আর কি আমার নিয়ে যাইতো, ট্রেনিং এ যাইতো। তো আচ্ছা আচ্ছা। তো যেখানে যাইতো ওইখানে আপনি আর কি কি ইউরোপের নিয়ে দেশেও যাইতো। গেছেন কোনো? না না, ইউরোপ যাই নাই। আচ্ছা আচ্ছা। ইউরোপে যাই নাই। তো মানে ওরা যখন কোথাও হ্যাঁ। ট্রেনিং এ যাইতো অ্যাজ এ হ্যাঁ। শেফ আপনাকে নিয়ে যাইতো, এই হ্যাঁ। হিসাবে আপনি হচ্ছে যে এই কি বলে কাজটা শিখা, কাজটা শিখছেন? ওইখান থেকে আর কি কাজ শিখছি। আচ্ছা, অসাধারণ অসাধারণ। তো কোরিয়াতে কেন গেলেন আপনি? কোরিয়াতে এই সেম একই ওইতে গেছি। মানে ওই হ্যাঁ, ওরা আর কি, ওরা নিয়ে গেছে হ্যাঁ কোরিয়াতে? ওরা নিয়ে গেছে। তারপর আমি বললাম যে ওইখানে আমার এক চাচা ছিল। আচ্ছা। তারপরে চাচা বলতেছে যে দুবাই যাওয়ার দরকার নাই। একটু জোরে বলেন ভাই। চাচা তারপরে বলতেছে যে আপনার দুবাই যাওয়ার দরকার নাই, তুই কোরিয়াতে থেকে যা, কোরিয়াতে ইনকাম ভালো, বেতন ভালো, স্যালারি ভালো। তো এই জন্য আর কি কোরিয়াতে থেকে গেছি। কোরিয়া 6 বছর ছিলাম। কোরিয়াতে 6 বছর? হ্যাঁ। দেশে যে আসছেন আপনি কি মানে একেবারে দেশে চলে আসছেন এরকম হ্যাঁ, কিছু না একবারে। আবার যাবেন? না না না, একবারে চলে আসছি। অনেক দীর্ঘদিন বিদেশ করছি তো এই জন্য একবারে চলে আসছি। আর যাওয়ার ইচ্ছা নাই। তো যদিও যাই তারপরে আপনার ইচ্ছা নাই? ইচ্ছা নাই ইচ্ছা নাই আপনি বলছিলেন এখন। আমাদের হ্যাঁ, আগে। তো ইচ্ছা এখন নাই। হচ্ছে এই যে রেস্টুরেন্টটা দিলেন, এই রেস্টুরেন্ট দেওয়ার কাহিনীটা একটু যদি বলতেন। রেস্টুরেন্ট দেওয়ার কাহিনী হইতেছে গিয়ে আপনার দেখা যাইতেছে আমি যদি বাড়িতে থাকি, কথার কথা, এখন অধিকাংশ ছেলেপেলেই ভালো না। অধিকাংশ ছেলেপেলেই ভালো না, আপনি মদ খায়, গাঁজা খায়। তো চিন্তা করলাম যে আমি যেই টাকা পয়সা ইনকাম আপনারা তো করছি। গ্রামে থাকেন তাই না? হ্যাঁ, গ্রামে থাকতাম। গ্রামের বাড়ির নাম কি জানো? কুশমাইল। কুশমাইল? হ্যাঁ, আচ্ছা। ফুলবাড়িয়া, এটা আমাদের এখান থেকে কুশমাইল, খুব বেশি ফুলবাড়িয়া দূরে না। থানা, কুশমাইল।
ময়মনসিংহ ফুলবাড়িয়া থানা কোশমারি। হ্যাঁ, দেখা যাচ্ছে অধিকাংশ ছেলে পেলেই বেকার। তা আমি যদি বাড়িতে বসে থাকি, তারপরে মনে করলেন যে বসে থাকলে তো আপনার এমনি বেকার মানুষ নানান চিন্তা ভাবনা আসবো, আপনার খারাপ পথে চলে যাবো। এই আমাদের জন্য গ্রামে যেটা দেখা যায় যে কে বিদেশ থেকে আসলে হ্যাঁ। স্বজন জুটে যায়, কিছু হ্যাঁ। বন্ধু বান্ধব জুটে যায়, তারা হচ্ছে যে বিভিন্ন ভাবে ফুসলায় আসো ব্যবসা করি, হ্যাঁ। এই করি সেই করি। এই জন্য আমি এই অনেকে দেখছি ফাস্ট যে আমি টাকা পয়সা ই করে মানে একটা সর্বশান্ত হয়ে যায়। হ্যাঁ 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 এরকম দেখছি আর কি। আমি আর ফাস্ট ফুডটা দেওয়ার কারণ হইতেছে গিয়া আমি যাতে নষ্ট না হয়ে যাই, তো এই জন্য তাড়াতাড়ি আমি আর কি আরো ছোট থেকে তো কাজ করে অভ্যাস। মানে আপনি তো এই কাজ সবই পারেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবকিছুই পারি, সমস্যা নাই। আপনার দোকানটা মানে আমরা তো বসি প্রায় ছোট্ট একটা দোকান, খুব সুন্দর পরিপাটি। আমার এখানে আসবেন, আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব, আপনারা যেইভাবে চান ওইভাবেই বানাই দেওয়ার জন্য চেষ্টা করব। আর এইখানে আমি তো রেগুলার খাই আপনার খাবার। আমি আগে কখনো খাবার বানাই রাখি না। হ্যাঁ, আপনার সব খাবার টাটকা। এখানে আসলে আমি অর্ডার দিবেন, তারপর বানাই দিব। অর্ডার না দিলে আমি কোনো খাবার তৈরি করি না। এটা বিদেশে চলে, বাংলাদেশে অবশ্য দেখা যায় যে আগের দিনের খাবারও বিক্রি করে, জাস্ট ওভেন আছে গরম করে তারপরে। না না, আমার এখানে এটা হবে না। আমার এখানে যখন আসবেন তখন আর কি আমি বানাই দিব। তো হচ্ছে যে আপনার এই দোকানটা কত, মানে সব মিলে কত খরচ হয়েছে? আমার দোকান প্রায় 11 লাখ টাকার মতো খরচ। 11 লাখ মানে আপনার পজিশন থেকে শুরু করে এভরিথিং সবকিছু। আপনার এখানে তো ফাস্ট ফুডের মানে বেশ কিছু দেখতেছি আর কি জিনিসপত্র, একটু যদি দেখান কোনটা কি জিনিস একটু যদি দেখান। এটা তো পুরোটাই আপনার চুলা সেটআপ করছি। এটা হচ্ছে বেসিন, এটা কাটিং করার জন্য। আর এটা হইতাছে কি চুলা, এটা চুলা মানে এখানে। আর এটা হইতাছে কি ফ্রাই প্যান, ডিপ ফ্রাই। হ্যাঁ, ডিপ ফ্রাই এর জন্য। আর এটা হইতাছে কি চুলা, নরমাল চুলা। হ্যাঁ, মানে এটা কম্প্যাক্ট, এটার ভিতরেই সবকিছু হয়। হ্যাঁ, এটার ভিতরে সবকিছু হয়, একটার ভিতরে টোটাল সবকিছু হয়। আর এটা হচ্ছে সাব স্যান্ডউইচ মেশিন। এটা কি জিনিস? সাব স্যান্ডউইচ মেশিন, কাপ স্যান্ডউইচ মেশিন, সাব স্যান্ডউইচ। ও আচ্ছা আচ্ছা। আর ওয়াফল মেকার বা এর যত কিছু নাকি? না না, এটা স্যান্ডউইচের জন্য। এটা হ্যাঁ, স্যান্ডউইচের জন্য। এটা কি কারেন্টে চলে? বার্গার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বার্গার টার্গার বিভিন্ন জিনিস বানানো যায়। আচ্ছা, আপনার কাছ থেকে আমি কিছু জিনিস বানানো দেখবো। এটা কি জিনিস ভাই? আর এটা কফি মেশিন। কফি মেশিন, হ্যাঁ, এখানে এসপ্রেসো, লাতে, ক্যাপাচিনো সবকিছুই তৈরি করা যায়, সমস্যা নেই। সব ধরনের কফি তৈরি করা যায়। আর এইটা হচ্ছে কি এখানে একটা ওভেন আছে দেখি। পিজ্জা মেশিন। পিজ্জা মেশিন, হ্যাঁ, পিজ্জা মেশিন। ও আচ্ছা আচ্ছা, পিজ্জা মেশিন, ওভেন না আর কি। আচ্ছা, ওভেন না আপনার কাছে? ওভেন নাই? না না, ওভেন নাই আমার এখানে। আমি তো ডাইরেক্ট বানাই দেই। ওভেন আপনি সবকিছু প্রয়োজন হয় না, এজন্য ওভেন দরকার নাই। ওভেন প্রয়োজন হয় না। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ওভেনের কোনো দরকার নাই। আপনার এখানে মেনু দেখতে পাচ্ছি, আর দর্শকদেরকে আমার মেনুটা একটু দেখাই। তো সিদ্দিক ভাই, আমার দর্শকরা যদি আসে এখানে স্পেশাল ডিসকাউন্ট দিবেন তো নাকি? অবশ্যই অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট দিব, সমস্যা নাই। তো আপনার একটা জিনিস আমার খুব ভালো লাগলো, আপনি বিদেশ থেকে এসেই আর মোটামুটি ব্যবসা নিয়ে গেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। অধিকাংশ বিদেশ ফেরত যেটা হয়, আমি যেটা দেখছি যে 1-2 বছর বসে থাকে, আমি এটা সেটা চেষ্টা করে, যে জিনিসটা সে পারে না সেই জিনিস ট্রাই করে, শেষমেশ সর্বশান্ত হয়ে এরপরে হচ্ছে বিদেশ চলে যায় আর কি। হ্যাঁ, আমি আবার বিদেশ যায়। কিন্তু আপনার ক্ষেত্রে দেখলাম এটা ভিন্ন, আপনি যে কাজটা ভালো পারেন অর্থাৎ রান্না বান্না, ওইটাই দেশে এসে করতেছেন। এবং আপনার দোকান তো বেশি দিন হয় নাই, কতদিন? না না, আমার দোকান 4 মাস রানিং চলতেছে। মাত্র 4 মাস? তো 4 মাসে আলহামদুলিল্লাহ বেশ জমজমাট। আলহামদুলিল্লাহ, মোটামুটি এরকম একটা মফস্বল শহরে এরকম একটা দোকান দিয়ে টিকে থাকা সো টাফ। অনেকেই দিচ্ছেন, টিকতে পারেন নাই, বাট আলহামদুলিল্লাহ আপনি বেশ কি করতেছেন। এটা কি হচ্ছে? এটা হচ্ছে কি আপনার চিকেন স্যান্ডউইচ। এটা আপনি স্যান্ডউইচ বানাচ্ছেন? আচ্ছা, অর্ডার আছে তো অর্ডারে। হ্যাঁ, আচ্ছা, আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন, সমস্যা নাই। আমি ফুলবাড়িয়াতে আমাদের মানুষ ফুলবাড়িয়াতে হোম ডেলিভারি দেওয়া হবে। মানে ফোনে অর্ডার করলে আপনি ডেলিভারি দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, রোজার পর থেকে প্রথমে আপনার। এটা কি দিচ্ছেন ভাই? এগুলো হইতেছে কি মায়োনিজ। মায়োনিজ, এগুলো কি আপনি নিজে তৈরি করেন? এখানে যা দেখতেছেন রুটি হইতে আমরা সবকিছু নিজে তৈরি করি। আচ্ছা, এরপর এটা কি দিলেন? এগুলো হইতেছে কি মুরগির মাংস, চিকেন। হ্যাঁ। আচ্ছা, নাইস। এগুলো সব নিজে তৈরি করা। আচ্ছা, এগুলো সব আইটেম আপনি নিজে মুরগি কিনেন? নিজের হাতে, আমি নিজের হাতে জব করে নিয়ে আসি, কারণ হইতেছে কি আমার অন্যের প্রতি বিশ্বাস হয় না যে। খুব ভালো, খুব ভালো। আমি নিজেই আপনার জব করে নিয়ে আসি নিজের হাতে, অন্য কারো দিয়ে না। আচ্ছা, নিজে জব করে নিয়ে আসি। আচ্ছা, তাহলে সালাদ দিলেন, চিকেন দিলেন, এটা এজ ইউজুয়াল যে বার্গার আর কি। এটা চিকেন স্যান্ডউইচ, সরি স্যান্ডউইচ। হ্যাঁ। আচ্ছা, এখন আপনি কি করতেছেন? এখানে একটু এই মেশিনে দিলেন। 4 মিনিট লাগবে। 4 মিনিট? আচ্ছা,
এটা দিলেন। গরম হইতে আর কি 4 মিনিট লাগবে। এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? এটা হইতেছে গিয়া আপনার 1000 ডিগ্রি। প্রথমে আটা নিয়ে নিলাম, চিকেন শর্মা। আচ্ছা, এটা হচ্ছে আটা। আটা বলতে অরিজিনাল ময়দা এটা। আচ্ছা, ময়দা আর কি, অরিজিনাল ময়দা। ময়দা। এখন রুটি বেলে নিতে হইব। আচ্ছা, আপনি রুটি বলবেন। অ্যাজ ইউজুয়াল যেভাবে রুটি বেলে ওইভাবে রুটি বেলা হচ্ছে। আপনার শর্মার দাম কত? 100 টাকা। 100 টাকা। 100 টাকা আছে, 140 টাকা আছে। তো দর্শকদের উদ্দেশ্যে বলি, যেটা 100 টাকা এটা হচ্ছে যে শহরে মিনিমাম 150 টাকা হবে। আপনারা মানে দেখলে বুঝতে পারবেন। আর এখানে সবচেয়ে বড় কথা হইলে আমাদের ফুলবাড়িয়াতে এইটাই প্রথম মনে হয়। এর আগে এই আছে নাকি ফাস্টফুড আমি জানি না। আছে, ফাস্টফুড আছে, বাট এগুলো ওরকম রিনাম না। চলে, ভালোই চলে। তবে ফাস্টফুডে আমার যেটা অভিজ্ঞতা সেটা আমি দেখছি যে এগুলো খুব মুখরোচক হয়। আমি জানি না ওনারা কি ইউজ করে অন্যান্য ফাস্টফুডে, খুব মুখরোচক হয়, কিন্তু খাওয়ার পরপরই একটা অস্বস্তি লাগে এবং দেখা যায় যে পেট খারাপ করে বা সমস্যা হয়। বাট আপনার এটা আমি খাওয়ার পরে যেটা দেখছি যে এসব কোনো সমস্যা হয় না। এটা ঠিক যে অন্যদেরটা একটু বেশি মুখরোচক আপনার থেকে যেটা মনে হয়। তবে ফ্রেশ জিনিস যেটা, এটা আমার এখানে যেহেতু কোনো কেমিক্যাল বা অন্য কিছু ইউজ করা হচ্ছে না। আমি এটা যখন আসে লোক আসে আমি বলি যে ভাই আমারটা একটু টেস্ট কম হইতে পারে কিন্তু আপনার স্বাস্থ্যসম্মত হইব 100%। আচ্ছা আচ্ছা, এটাই স্বাস্থ্যসম্মত এবং খাওয়ার পরে কোনো একটা অস্বস্তি বা খারাপ লাগা কাজ করে না। তো এটা একটা পজিটিভ দিক আমি বলবো আর কি এনার শেয়ার। আর আমি তো আপনার বাংলাদেশের খাবার তৈরি করে এখনো ওইরকম অভ্যস্ত না। বাঙালিরা আপনার মরিচ পছন্দ করে, কিন্তু আমি নিজে মরিচ দিয়ে খানা বানানো ওইরকম আরবের লোকজন আছে, যেহেতু দুবাইতে এই কাজগুলো করছেন, দুবাইয়ের লোকজন একটু মানে কি বলে, আরবের লোকজন একটু ঝাল কম খায়, ঝালটা খুব কম খায়, লবণটা একটু বেশি খায়। তো আমরা যারা বাংলাদেশি আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। তবে বেশি ঝাল খাওয়াটা উচিত না, এটা মানে শরীরের ক্ষতি করে, শরীরের জন্য অনেক ক্ষতিকর। এখানে সালাদ রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সালাদ আছে। এখানে হচ্ছে আপনার ধনেপাতা, এখানে হচ্ছে মেয়োনেজ, এটা হচ্ছে সস বা কেচাপ, আর হচ্ছে যে এগুলো সালাদ উনি অল্প অল্প করে করেন এবং হচ্ছে অল্প অল্প করে এটা অল্প অল্প করে বানান। আবার যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে নতুন করে আবার করবেন আর কি। আর এখানে আমি আরো কিছু আইটেম দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে, এটা কি জিনিস ভাই? এটা হইতেছে গিয়ে আপনার ঝালমুড়ির জন্য মশলা। আচ্ছা আচ্ছা, ঝালমুড়ি বানানোর মশলা, এটাও সব নিজে হাতে বানানো? হ্যাঁ, সব নিজের হাতে বানানো। ছোলা বুট আছে আর অন্যান্য ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে অ্যাজ ইউজুয়াল। তো এখানে মোটামুটি বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেছি, ভালো। এই জিনিসটা আমার কাছে হাইজিনিক খুব। আর এখানে কিছু রোল বানানো আছে, এটা সম্ভবত অর্ডার আছে আপনার, তাই না? হ্যাঁ, অর্ডার আছে, এগুলো অর্ডার আছে, এগুলো বানানো হয়েছে, একটু পর ডেলিভারি হয়ে যাবে। এগুলো একটার সময় আর কি আচ্ছা নিয়ে যাবে। আচ্ছা, তো রুটি হচ্ছে শর্মার। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের অর্ডার দিছিলাম ভাই, এখন ফ্রেঞ্চ ফ্রাই চুলে আমরা ঢাকা এগুলো। এটা হচ্ছে কি ভাই? এটা আলু কাটার মেশিন। আলু কাটার মেশিন। হ্যাঁ। আচ্ছা, যে জাতা দিলে এই মেশিন আপনারা দেখছেন যে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয় কিভাবে। এটা জাতা দিলে হচ্ছে যে আলু কাটা, মানে আলু কেটে যায়। হ্যাঁ, এগুলো ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের মেশিন, এগুলো কি বলে যে কোয়ালিটি খুবই ভালো। আমরা বাসা বাড়িতে যেগুলো ইউজ করি এগুলো দেখা যায় বেশি দিন টিকে না, বাট এগুলো খুব টেকসই। তো যারা বেকার যুবক যুবতী আছেন তারা কিন্তু আপনারা চাইলে এইভাবে ফাস্টফুডের দোকান অনায়াসে দিতে পারেন। আপনার বাসার সামনে যদি ছোট্ট একটা রুম থাকে সেখানে অনায়াসে দিতে পারেন, এতে আপনার ডেকোরেশনের খরচ, অন্যান্য খরচ কমে যাবে। আর হচ্ছে যে কি বলে যে খরচ কিন্তু খুব একটা বেশি না, কয়েক লাখ টাকা হলেই হয়ে যাবে, দেওয়া যাবে। আচ্ছা, এখানে এটা কি দিলেন ভাই? হালকা হলুদ দিয়ে দিলাম। হালকা হলুদ দিলেন। আমি আগে বলছি যে উনি খুব বেশি মশলা ইউজ করেন না। না না, মশলা বেশি ইউজ করি না, তারপরেও খেতে বেশ সুস্বাদু। কারণ বাঙালিরা তো চায় আপনার এই হলুদ মরিচ দিয়ে খাওয়া, হলুদ এই জন্য দিছি। কিন্তু আমরা ফ্রেঞ্চ ফ্রাই করতে গেলে যেটা আসল ফ্রেঞ্চ ফ্রাই, ওটার মধ্যে আপনার কিছু লাগে না, ঠিক আছে? শুধু লবণ দিলে হয় আর একটু আর কি গোলমরিচের গুঁড়া দিলে হয়। গোলমরিচ মানে আর আমাদের বাঙালিরা চায় যে আপনার একটু মরিচ মশলা এগুলো দিয়ে খাইতে পছন্দ করে। আচ্ছা, এই জন্য এদের উদ্দেশ্যে আর কি বানানো।
এরকম করে। আসলে যে দেশে যে আছে। হ্যাঁ। লবণ দিলেন। আচ্ছা, এখন কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ার। আচ্ছা, ওদিকে রুটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, রুটি হয়ে গেছে অলরেডি, হয়ে গেছে প্রায়। সমস্যা নেই। আচ্ছা, শর্মা রেডি হয়ে গেছে। শর্মা বানানোটা আমরা দেখাবো। তো এর ভিতরে ফ্রেঞ্চ ফ্রাইটা, ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে নেই আর কি। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে। এখন কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়া হলো। ফ্রেঞ্চ ফ্রাই বানানো একেবারে ইজি, একদম ইজি। দেখা যায় যে এখন তো আলুর দাম অনেক সস্তা। হ্যাঁ, তো হচ্ছে যে তারপরেও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম কিন্তু কমায় নাই ব্যবসায়ীরা, ঠিক আছে। আমাদের দেশে এটি হয় যে জিনিসের দাম যখন বাড়ে তখন খাবারের দাম বাড়ে, কিন্তু যে খাবার জিনিসপত্রের দাম যখন কমে তখন এটা কিন্তু আসলে আর দাম কমায় না আর কি। একটু ব্যস্ত স্যার, একটু ব্যস্ত। চুলায় গরম হচ্ছে, ওই ভিডিও করতে তো চুলায় গরম হচ্ছে। আর ভাই আপনার কাস্টমার আসুক, সমস্যা নেই, আপনি অর্ডার নেন আর কি। আমার এই ভিডিওর জন্য আপনার মানে কাস্টমার হারান এটা চাই না। আচ্ছা, যাক হয়ে গেছে, একবারে ইজি প্রসেস। আমি জানি না বাসাতে একদম ইজি, মা বোনেরা সবকিছুই এগুলো ইজিলি করে, কাজ পারলে একদম ইজি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যারা হচ্ছে বেকার যুবক যুবতী আছেন তারা ফাস্টফুডের দোকান ইজিলি দিতে পারেন, এবং একদম সহজ, একেবারে ইজি। আর ফুলবাড়িয়া ময়মনসিংহের আশপাশে কেউ যদি থাকেন তারা সিটি ভাষাতে যোগাযোগ করতে পারেন, তিনি আপনাদের সমস্যা নাই, আমি শিখিয়ে দিব, শেখাবেন যদি একদম ফ্রি দেয় কোনো একেবারে ফ্রি। তো ওয়াও তো হচ্ছে যে আপনি শিখে নিয়ে অনায়াসে আপনি শুরু করতে পারেন। তো ওদিকে হচ্ছে যে এটা রেডি মেরিনেট হতে থাক, আর এই পাশে এখন হচ্ছে যে আমার জন্য যে শর্মা অর্ডার দিচ্ছি এটা তৈরি হচ্ছে আর কি। তো শর্মাতে যেটা দেখতে পাচ্ছেন, প্রথমে হচ্ছে যে সালাদ গুলো দেওয়া হবে, পেঁয়াজ কুচি, তারপর গাজর কুচি আছে, টমেটো কুচি আছে, সবকিছু, শসা, সব ধরনের। ক্যাপসিকাম তো ইউজ করেন না? না, ক্যাপসিকাম এখানে ফুলবাড়িয়াতে নাই, আর পাওয়া যায় না, দামও খুব বেশি। আমি ময়মনসিংহে আছে কিন্তু अवेलेबल না, 400-500 টাকা কেজি। অথচ ক্যাপসিকাম কিন্তু লাগালেই হয়। আমি জিনিসটা বুঝি না যে এই জিনিসের দাম কেন। কিন্তু আবার এই যদি এগুলো দিয়ে খাইয়া অবস্থা করে আপনি দেওয়া হইতেছে, একদিন আমি अवेलेबल আনতে পারবো না, পরে মানুষে কব যে আপনার ক্যাপসিকাম দেন নাই কি জন্য, এই জন্য আমরা এটা ঠিক বলছেন, এটা ঠিক বলছেন, একদম দেই না, এটা এক ভালো না, ঠিক আছে। আর ক্যাপসিকাম দিলেই যে বিরাট কিছু হয়ে যায় না, 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 সে তুলনায় আমাদের শসা বা এগুলো অনেক বেটার। এখন চিকেন দিচ্ছেন, চিকেনটা হচ্ছে যে মানে ফ্রেশ চিকেন। হ্যাঁ, আমি একদম আমাদের হাড় ছাড়া, এখানে কোনো হাড় নাই, আমি ওখানে রাখছি হাড় ছাড়া মাংস উনি হয়তো করে রাখছেন। এটা আমি সবকিছুর জন্য একটা দিন প্রচুর পরিমাণে চিকেন দেখতে পাচ্ছেন। এই তো এতটুকুই দেই সবার জন্যই, ক্যামেরার জন্য যতটুকু তা না, এখানে সবার জন্য বাড়তি কিছু দেওয়া যাবে না, আপনি যতটুকু কোনো কিচ্ছু না, আমি জানি যে বাড়তি কোনো কিচ্ছু না, আমি সবার জন্য একই। এখন টমেটো সস দিয়ে দিমু, এখানে সস দেওয়া হচ্ছে, এটাও নিজের হাতে তৈরি করা টমেটো সসও নিজের হাতে। ওয়াও, আসলে বাজারে যে টমেটো সসগুলো পাওয়া যায় এগুলো প্রিজারভেটিভ দেওয়া থাকে, তো যার কারণে এগুলো নরমালি হয়, বাট এগুলো ক্ষতিকর শরীরের জন্য। হ্যাঁ, আর এখন তো টমেটো অনেক সস্তা, আপনারা বাসা বাড়িতেই টমেটো সস বানাইতে পারেন। টমেটো 10 থেকে 15 টাকা কেজি বের হয়ে যাচ্ছে, এত পরিমাণে দিছে বের হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে যে এটা কি পেপার বলে জানো ভাই? এটা হইতেছে কি র্যাপিং পেপার, র্যাপিং পেপার। এই যে পড়ে যাচ্ছে, এটা দেখেন আর কি, পড়বো এর দিলে সমস্যা নাই, এটা পড়বেই। হ্যাঁ, প্রচুর পরিমাণে চিকেন, প্রচুর পরিমাণে চিকেন। এটা এখন গরম করতে হইব। হ্যাঁ, উনি হচ্ছে যে এখানে গরম করতেছেন। এটা কয় মিনিট লাগবে ভাই? এটা 3-4 মিনিট লাগবে, 3-4 মিনিট। আচ্ছা, আর আমি এখন ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিই। ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে দেওয়া হচ্ছে, একেবারে ইজি জিনিস। ডুবা তেলে ভাজা হচ্ছে, তো ফ্রেঞ্চ ফ্রাই আমারই কিছু না। তো দেখা যায় যে দোকানপাটে মানে ফাস্টফুডের দোকানগুলোতেই হয়তো 10-15 টাকা, 10 টাকা ওরও মানে কম আলু ইউজ করে ওটি বিক্রি করতেছে 100, 150, 200 টাকা। এটা আসলে মানে ডাকাতি ছাড়া আর কিছুই না। তো যাই হোক, এই হচ্ছে আপনার তো ভাই আমাদের রান্না হচ্ছে। হ্যাঁ, রেন্টে কার লাগলে ওই তো ওইখানে আছে, আপনার রেন্টে কারের ব্যবসা আছে? হ্যাঁ, ওই তো
এখানে আছে। তো হচ্ছে যে আপনি যা ইনকাম করছেন মোটামুটি সব গোছায় ফেলছেন সুন্দরভাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখানে একটা রেস্টুরেন্ট দিছেন, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে এবং আরো ভালো চলবে। আর রেন্ট এ কারও দিছেন। হ্যাঁ, এই তো আপনার টাকা পয়সা তো কোথাও মানে মানুষকে হাওলাত টাওলাত দেন নাই তো, ধার টার দেন নাই তো? ধার না দেওয়াই ভালো, যাদেরকে ধার দিয়েছি ফেরত নেওয়া খুবই কষ্টকর। আসলে 4-5 বছর আসে ছায়া বসে এটা না করা যায় না আর কি। তো আপনার ধার একটা না জিনিস খুব আমি ভালো লাগে সবাইকে যে বলবো যে কাউকে ধার দিবেন না, বিদেশ যারা থাকবেন কাউকে ধার দিবেন না। সবাই দেশে মনে করে এসেও না। বিদেশ মনে হচ্ছে যে অনেক টাকা। হ্যাঁ হ্যাঁ, সবাই মনে করে যে বিদেশে অনেক টাকা ইনকাম করে, পরিশ্রম করা যে কি কষ্টকর এটা একমাত্র যারা বিদেশ আপনাদের, গেছে হ্যাঁ, বিদেশে- তারাই বুঝে, দেশে থেকে কেউ বুঝবো না, এটা দেশে বাইরে গেলে তাইলে বুঝবো। আর আমাদের একটা ধারণা যে বিদেশে যারা থাকে তারা হচ্ছে যে কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ কিন্তু ওখানে যে পরিমাণ কষ্ট, আর খুব কম মানুষই আসলে কোটি টাকা ইনকাম করতে পারে আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জীবনটা খুব কষ্টের, এটা আমরা আসলে বুঝি না। যারা মিডল স্টেটে থাকে তারা খুবই অল্প টাকা বেতন পায়, আপনার সর্বোচ্চ 40-50 হাজার টাকা, 30-40 হাজার টাকা। ওখানে তো আবার নিজের খরচ আছে। নিজের খরচ আছে। তো আমি একটা সর্বোচ্চ জিনিস দেখি 30,000 যে টাকা বেতন রোজার পায়। সময় বা ঈদের সময় যখন ঈদের কেনাকাটা হয়, হ্যাঁ আমাদের এসব বাজারে দেখা যায় যে ম্যাক্সিমাম প্রবাসীর বউ বা হ্যাঁ, মা হ্যাঁ, এরা ঠিক আছে। আসে, হ্যাঁ, মানে হ্যাঁ। আত্মীয় স্বজন আসে, এসে টাকা ইচ্ছা মতো উড়ায়। ইচ্ছা মতো ওরা। অথচ এই প্রবাসীর এই টাকাটা ইনকাম করতে দেখা যায় মাসের পর মাস হয়তো ব্যয় করা লাগছে। হ্যাঁ ঠিক আছে। তো আমরা এই প্রবাসীদের কষ্টগুলো বুঝি না। আমরা টাকা হাতে পাওয়ার পর ইচ্ছা মতো খরচ করি, আর যদি তার টাকা দিতে মানে দেরি হয়ে যায়, তো তখন হচ্ছে যে আমরা কি বলে যে গালমন্দ করি, মনে করি যে সে অন্য কিছু করতেছে। আমি এই পর্যন্ত আমার 15 বছর বিদেশ লাইফে যাদেরকে টাকা হাওলাত দিয়েছি, এখনো মনে করলেন যে আপনার টাকা ফেরত পাই নাই ঠিক মতো। এখনো পাই নাই। দুঃখজনক। এখনো কম হইলেও 7-8 লাখ টাকা বাইরে আছে। 7-8 লাখ? হ্যাঁ। আচ্ছা, স্যান্ডউইচ হয়ে গেছে। এটা অর্ডারের, আমি হ্যাঁ, খাচ্ছি এগুলো না, অর্ডারের। কারণ হচ্ছে যে এত আইটেম খাওয়া সম্ভব না। যদি আর কখনো ভিডিও বানানোর সুযোগ হয় তাহলে ওনার আপনি একটা খান স্যার। না না, আমি খাবো না, কারণ আমি তো একটা order দিছি, এগুলো খাই শেষ করতে পারবো একটা না। আপনার দেরি, সমস্যা নেই। না 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 ভাই ভাই, হ্যাঁ? এটা দরকার নেই। আমি আরেকদিন খাবো আর কি। তাহলে আমার এখানে ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে, এখানে হচ্ছে চিকেন শর্মা হচ্ছে, আর একটা কিসের অর্ডার দিয়েছিলাম ভুলে গেলাম। আমি এই দুইটাই দিয়েছিলাম আর হ্যাঁ। কি। আরেকটা কফি দিন, আরেকটা কফি দিন, তাইলে হবে। সমস্যা নাই। আচ্ছা, দুপুর হয়ে যাচ্ছে তো, হ্যাঁ। এগুলো খাইলে আর দুপুর লাঞ্চ টাইম তো হয়ে গেল, 12টা বাজে। তো ঠিক আছে, আমি টেবিলে বসি। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে যে উনি রেন্টেকারেরও বিজনেস আছে, অর্থাৎ হচ্ছে যে ওনার চাচা বিজনেস করে, হ্যাঁ। ওখানে সম্ভবত তার 1-2টা গাড়ি, আমি বিস্তারিত যাচ্ছি না। তো এই জিনিসটা খুব ভালো লাগলো যে উনি সবকিছু সুন্দর মতো গোছায় নিচ্ছেন, প্রোডাক্টিভ জিনিসেই বিনিয়োগ করছেন, এবং যে কাজটা উনি খুব ভালো পারেন, অর্থাৎ হচ্ছে যে রান্না বান্নার কাজটা উনি ভালো পারেন। অবশ্যই চেষ্টা করবেন যে যেটা পারেন ওইটা নিয়ে আর কি। হ্যাঁ, বিদেশ থেকে অনেকে আসেন, আসার পরে দেখা যায় যে ওখানে যে কাজটা করছেন তার সম্পূর্ণ উল্টা। দেখা যাচ্ছে যে ওই জায়গায় ড্রাইভারি করতো, দেশে এসে হয়তো বা দেখা গেছে যে কাপড়ের ব্যবসা দিল বা কসমেটিক্স এর দোকান, সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এবং অধিকাংশ ক্ষেত্রে আমি যেটা দেখছি যে আমাদের অধিকাংশ প্রবাসীরা ব্যবসা শুরু করার 1 বছরের ভিতরেই 70-80% ব্যবসা বন্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নতুন কোনো মার্কেট হলে মার্কেটে দেখা যায় যে ম্যাক্সিমাম দোকান প্রবাসী ভাইরাই নেন, কিন্তু বছর ঘুরতে না করতে দোকান ছেড়ে দেওয়ার জন্য মানে হাঁপিতে শুরু করেন, পাগলামি শুরু করেন। এটা ঠিক না। আপনি ওখানে যে কাজটা করছেন সেই কাজটা চেষ্টা করবেন। যেমন হচ্ছে যে আমাদের সিদ্দিক ভাই, উনি ওখানে শেফ হিসেবে ফাস্টফুডে ওখানে রান্না বান্না করতেন, ইনি বাংলাদেশে এসে কিন্তু এইভাবে করছেন, এটা করছেন, এবং আপনারা দেখলেন যে ওনার দোকানটা উনি হচ্ছে সুন্দর মতো গোছায় দিচ্ছেন। ছোট্ট একটা, হ্যাঁ, ছোট্ট একটা মানে কি বলে রেস্টুরেন্ট। তো এখানে মোটামুটি 3টা টেবিল আছে, টেবিলে মোটামুটি 12 থেকে 15 জনকে সার্ভ করা যাবে, সুন্দর সাজানো গোছানো। তো আসলে ভিডিওটা করার উদ্দেশ্য ফুড রিভিউ করা না, এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে একটা মেসেজ পৌঁছানো এখানে আছে, বিদেশে আছেন তারা এখান থেকে যেন শিখতে পারে, মানে একটা আইডিয়া নিতে পারেন যে কিভাবে কি করা যায়। আর যারা বেকার যুবতী আছেন তারা বসে না থাকে, আপনি যে ফাস্টফুডের মানে ই করেন, ঢাকাতে বা বিভিন্ন জায়গায় কিন্তু ফাস্টফুডের ট্রেনিং এর অনেক সেন্টার আছে। আর আমাদের সিদ্দিক ভাই তো বললেনই যে কেউ যদি শিখতে চান এখানে এসে ফ্রিতে শিখতে পারবেন, কোনো সমস্যা নেই, এবং উনি আপনাকে পরামর্শ দিবেন। যেমন হচ্ছে যে এই যে ওনার যে জিনিসপত্র দেখতেছেন এগুলো কোথায় পাওয়া যায়, কম দামে পাওয়া যায়, এগুলো উনি আপনাকে আইডিয়া দিবেন। আপনি এই আইডিয়াগুলো নিয়ে অনায়াসে এটা ছোটখাটো বিজনেস দিতে পারবেন। স্পেশালি স্কুল, কলেজ, মাদ্রাসার পাশে খুব ভালো চলে, এর বাইরেও অন্যান্য বিভিন্ন জায়গায় চলে। আপনি সৎভাবে যদি ব্যবসা করেন ইনশাল্লাহ আপনি অবশ্যই ভালো করবেন।
শুরুতে ব্যবসা অত ভালো হবে না, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে যেটা হবে, আসলে হ্যাঁ। আমরা আমাদের এটা খুবই ঘাটতি আর কি। তো ঠিক আছে, সিদ্দিক ভাইয়ের খাবার আচ্ছা, রেডি ঠিক আছে। হচ্ছে, আমরা ওয়েট হ্যাঁ। করি আমরা খাবার কিরকম টেস্ট করবো। তো হচ্ছে যে সিদ্দিক ভাই আমার জন্য আইটেমগুলো নিয়ে আসলেন, এগুলোর জন্য আমি পে করেছি, যদিও উনি দাম রাখতে চান নাই, সব জন্য পে করেছি। এখানে হচ্ছে যে আইটেমগুলো দেখতে হচ্ছে স্যান্ডউইচ, এটা অর্ধেক করে দেওয়া হয়েছে, চিকেন শর্মা আছে, শর্মাটা টুকরা করে দেওয়া হয়েছে কয়েক টুকরা, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে দুইটা মিনি প্যাক সসের মিনি প্যাক আছে, সবই গরম এবং টাটকা। তো ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে শুরু করি। ফ্রেঞ্চ ফ্রাই খুবই মজাদার হয় ওনার, বেশি স্পাইসি না, খেতে অনেক মানে সুস্বাদু আর কি। তো আম, মশলা কম আর কি, মশলা কম, খেতে খুবই ভালো, টাটকা মানে টাটকা খেতে খুবই ভালো আর কি। তো বিসমিল্লাহ বলে শুরু করে দিই। আমি শুরু করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ অসাধারণ মজাদার, খুবই ভালো খুবই ভালো। গরম গরম খাওয়ার মজাই আলাদা, মজাই আলাদা। তো খাওয়া আসলে দেখার কিছু নাই, আমি রেগুলার খাই, তো এতটুকু বলতে পারি যে মুখরোচক এবং সুস্বাদু, হচ্ছে যে গরম টাটকা। উনি হচ্ছে বিদেশি স্টাইলে করে সব কিছু গরম গরম। তো যাই হোক, আমি একটু সস দিয়ে নিচ্ছি, সস দিয়ে নিয়ে খেতে আরো ভালো লাগবে আর কি। আর এখানে দেখানোর আসলে তেমন কিছু নাই, আপনারা খেলেই বুঝতে পারবেন। আর হচ্ছে যে মেনুটা একটু দেখাই, মেনুটা মোটামুটি রিজনেবল প্রাইসে, বাইরে এগুলো আরও দাম হয়তো বেশি হবে। তো আমি সবগুলো আইটেম মোটামুটি এখানে ট্রাই করছি। হ্যাঁ, তো কফি খেতে খেতে দু চারটা কথা বলি আর কি। তো কফিটা অসাধারণ, আসলে অসাধারণ, আমি রেগুলার কফি খাই, সো অসাধারণ। এটা ঢাকাতে 100 বা আরো বেশি হবে। তো আজকের এই ভিডিওটা থেকে আমরা কি শিখলাম, সেটা হচ্ছে যে আমরা যারা প্রবাসী আছি, অনেকেই ভুলটা করি। দেশে আসার পরে দেখা যায় যে কিছু দুষ্ট আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব জুটে যায়, তারা হচ্ছে বিভিন্ন ধরনের কুপরামর্শ দেয়। প্রবাসীরা করে কি, তাদের পরামর্শে বিভিন্ন মানে ব্যবসা ফটকা বিজনেসের টাকাও খাটায়, খাটানোর পরে কিছুদিন পরে ব্যবসাগুলোতে তারা মানে মার খায় এবং হচ্ছে যে একসময় সর্বশান্ত হয়ে পড়ে আর কি। তো এটাই হচ্ছে এখন চলে। আমি গ্রামে এরকম অসংখ্য অসংখ্য ঘটনা জানি। আমি একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে যে আমার মনে আছে আজ থেকে প্রায় 14-15 বছর আগের ঘটনা। একজন প্রবাসী প্রায় 18 বছর বিদেশে ছিলেন। তো এই 18 বছরে উনি মোটামুটি 22 লাখ টাকার মতো ইনকাম করছেন আর কি। তখনকার সময় তো অনেক টাকার অনেক দাম ছিল। উনি ওই গ্রামের এক বাটপারের পরামর্শে উনি এই 22 লাখ টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড বাস কিনেন। তো বাসটা ছিল খুবই মানে বুঝিনি, কোয়ালিটি ছিল খুবই খারাপ। তো উনি গাড়িটা ঠিক মতো চালাইতে পারেন নাই। তো এই গাড়িটা চালাতে যা ওনার আরো 5-7 লাখ টাকা খরচ হয় আর কি। ঋণ ধার করে উনি বেশ কিছুদিন ট্রাই করেন, করার পরে আর উপায়ন্তর না দেখে পরে গাড়িটা বিক্রি করেন, করে ওই টাকা দিয়ে ঋণ শোধ করেন, এবং আরো বেশ কিছু ঋণ ছিল, এগুলো শোধ করার পরে তিনি পুরোপুরি সর্বশান্ত হয়ে যান। এটা আমাদের গ্রামেরই ঘটনা। পরবর্তীতে আমি তাকে ভ্যান চালাতে দেখছি আর কি। তো একজন মানুষ 18 বছর 20 বছর বিদেশে থাকার পরে দেশে এসে যদি ভ্যান চালায়, তাহলে এ থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। তো সিদ্দিক ভাইয়ের ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগলো। উনি বিদেশে যে কাজটা করতেন ওই কাজটাই বাংলাদেশে এসে করতেছেন, এবং হচ্ছে যে ওনার প্রপার প্ল্যানিং আছে। উনি যে টাকা ইনকাম করছেন ওই টাকাটাকে উনি অপচয় করতে দেন নাই। উনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন, আলহামদুলিল্লাহ খুবই মানে ভালো শুরুটা বলা যায় আর কি। জানি না ভবিষ্যতে কি হবে, আমরা সবাই দোয়া করি যেন এটা খুব ভালোভাবে চলে। আর হচ্ছে যে উনি আজে বাজে কোনো ইনভেস্ট করেন নাই, কোনো বন্ধু বান্ধবের সাথে কোনো পার্টনারশিপে কোনো কিছুতে যান নাই, এটা একটা পজিটিভ জিনিস। দেশে আসার পর উনি বিয়ে শাদী করে ফেলছেন, এটা একটা ভালো জিনিস। অনেকে বিয়ে শাদী করে বিদেশে যায়, আমি এটা কখনোই সমর্থন করি না। তো এখান থেকে যারা প্রবাসী আছেন তাদের অনেক কিছু শেখার আছে। আমি আসলে ফুড রিভিউর না, বা হচ্ছে যে আমি কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, শখের বসে ভিডিওটা দেওয়া। তো এখান থেকে যদি আপনারা কোনো শিক্ষা পান বা এখান থেকে কোনো মোটিভেশন পান, এটাই হচ্ছে বড় প্রাপ্তি। আর যারা বেকার যুবক যুবতী আছেন তারা দয়া করে বসে থাকবেন না চাকরির আশায়, যা আছে তাই দিয়ে শুরু করে দেন। আপনার কাছে যদি 1-1.5 লক্ষ টাকা থাকে, 2 লক্ষ টাকা থাকে, এদের দিয়ে অনায়াসে আপনি বিজনেস শুরু করে দিতে পারেন। এরকম ফাস্টফুডের বিজনেস, ইট নট নেসেসারি যেরকম একটা দোকান দিতেই হবে আপনাকে, আপনি একটা ফুডকার্টের ভিতরে করতে পারেন। ফুডকার্ট তো বুঝছেনই যে খাবারের গাড়ি, ভালো চলবে। তো ওই তো
তো সবাইকে আবারও ধন্যবাদ সাথে থাকার জন্য। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা দয়া করে আমার চ্যানেল জামান টককে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে লাইক দিবেন, আর আমার ওয়েবসাইট আছে জামান টক, ওটা ভিজিট করবেন। আমি চেষ্টা করব মাঝে মাঝে এরকম কন্টেন্ট দিতে। তো সবাই ভালো থাকেন, আর সিদ্দিক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। নেক্সট ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও আলাপ হবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমি আসলে সিদ্দিক ভাইয়ের এই রিভিউ ভিডিওটা করেছিলাম এই বছরের শুরুর দিকে, সেটা হচ্ছে যে ফেব্রুয়ারির দিকে। আপনারা খেয়াল করে দেখবেন যে ভিডিওতে কিন্তু আমার কি বলে যে লেদার জ্যাকেট ছিল, আর এটা হচ্ছে যে আপনার সেপ্টেম্বর মাস। তো বুঝতেই পারতেছেন অনেকদিন পরে ভিডিওটা দিচ্ছি। তো আসলে তার সাথে আমার কমিটমেন্ট ছিল যে আমি তার ভিডিওটা মানে পাবলিশ করব। তো এবার আসি করুণ বাস্তবতা নিয়ে। প্রথম পর্বে আপনারা দেখেছেন যে একজন প্রবাসী বাংলাদেশে এসে কিছু একটা করতে চাচ্ছে এবং তার আসলে বিদেশে যাওয়ার ইচ্ছা নাই, কিন্তু বাস্তবতা তো আসলে ভিন্ন। তো আপনারা খেয়াল করে দেখবেন যে ভিডিওটা আমি করেছিলাম অনেক আগে, এই বছরের শুরুর দিকে, ফেব্রুয়ারির দিকে। আমার গায়ে কিন্তু তখন লেদার জ্যাকেট ছিল। এখন হচ্ছে যে সেপ্টেম্বর মাস, তো প্রায় কত 7-8 মাস পার হয়ে গেছে। তো আসলে পারিবারিক ব্যস্ততার কারণে, তারপরে বিভিন্ন সমস্যার কারণে আমি আসলে ওইভাবে ভিডিওটা পাবলিশ করতে পারিনি, কারণ আমি তো আসলে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না। তো যখনই সিদ্দিক ভাইয়ের সাথে দেখা হইতো, উনি জিজ্ঞেস করতো যে ভিডিওটা কবে ছাড়বো আর কি। তো গত এপ্রিলে আমার মেজো মেয়ের হাত ভেঙে 2 টুকরা হয়ে যায়। তো তার একটা বড় অপারেশন হয়। এইসব কারণে এবং ব্যক্তিগত বিভিন্ন কারণে আমি আসলে এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে মানে অনেকটাই ডিটাচ হয়ে পড়ি, যার কারণে ভিডিওটা দেওয়া হয় নাই। তো এর ভিতরে অনেক কিছু ঘটে গেছে গত 7-8 মাসে। তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে আপনাদের কাছে। সেটা হচ্ছে যে গত কোরবানির ঈদের আগে হঠাৎ করে আপনার হচ্ছে যে সিদ্দিক ভাইয়ের ছোট বোন অসুস্থ হয়ে পড়লো, কিডনি সমস্যা। তো আমাদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হইলো। তো আমাকে একদিন ফোন দিয়ে বললো যে ভাই রক্ত লাগে, দিতে পারবো কিনা। তো আমি তার হয়ে পোস্ট দিলাম। তো ওই সময় তিনি আসলে করতে পারেন নাই, কি বলে যে দোকানটা করতে পারেন নাই। 3 দিন বন্ধ, 1 দিন খোলা, এরকম একটা অবস্থা, বা এক বেলা খোলা আর এক বেলা বন্ধ। এবং তার বোনের একটা অপারেশন হয় এবং ডাক্তারের ভুলের কারণে সিভিয়ার ব্লিডিং হয় এবং 22 ব্যাগের মতো রক্ত দেওয়া লাগছিল। তো বুঝতেই পারেন যে এইসবের কারণে উনি আসলে ব্যবসাটা ঠিক মতো কন্টিনিউ করতে পারে নাই। তো এর ভিতর কোরবানির ঈদটা হয়ে গেল। কোরবানির ঈদের পরে দেখি যে তার দোকানটা বন্ধ, কোরবানির ঈদের পরের থেকে। তো আমি ধরে নিলাম যে যেহেতু কোরবানির ঈদ, হয়তো উনি কয়েকদিনের জন্য বন্ধ রাখতেছেন, পরে খুলবেন। তো কোরবানি ঈদের পরেও প্রায় 15-20 দিন হয়ে গেল, দেখি যে ওনার মানে দোকান মানে কি বলে বন্ধ। আর আমি যেহেতু ফুডি টাইপের লোক, বুঝতেই পারেন। তো তাকে বেশ কয়েকবার কল দিছি, কিন্তু মোবাইল রিসিভ করে না আর কি। তো এইভাবে চলতেছিল। তো হঠাৎ করে একদিন দেখি যে তার দোকানে একটা নোটিশ ঝুলতেছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে একটা নোটিশ ঝুলতেছে যে দোকানটা বন্ধ, ভাড়া দেওয়া হবে। আমি তো পুরো অবাক হয়ে গেলাম যে ঠিক আছে, তার পারিবারিক সমস্যার কারণে তিনি দোকান করতে পারতেছে না, কিন্তু দোকান ভাড়া হয়ে যাবে এটা তো আসলে কল্পনার বাহিরে। তো আমি পাশের যে ছোট দোকানদার আছে তার সাথে আলাপ করলাম, বললো যে সে দোকান ছেড়ে দিছে আর। তো খুব খারাপ লাগলো আসলে। একজন প্রবাসী, সে বাংলাদেশে চলে আসছে একেবারে, এবং সে বাংলাদেশে থেকে কিছু একটা করবে। শুধু তাই না, এদেশের মানে কি বলে যে যুব উন্নয়নে, সামাজিক উন্নয়নে কাজ করবে, এরকম একটা প্ল্যান ছিল। সেই লোকটা হঠাৎ করে এইভাবে মানে দোকান ছেড়ে দিবে, এটা আসলে মানতে খুব কষ্ট লাগলো। তো যাই হোক, তো মাঝে মাঝে চেষ্টা করতাম তার সাথে তাকে রিচ করার, পাইতাম না, মোবাইল প্রায় সময় বন্ধ পাইতাম। তো এইভাবে চলতেছিল। বেশ অনেকদিন পরে তার এক বন্ধুর সাথে, সে হচ্ছে যে একটা মানে কি বলে যে ডেলিভারি ম্যান, একটা কুরিয়ারের, তার সাথে দেখা পরে তার সাথে আলাপ হলো এবং সিদ্দিক ভাইয়ের ব্যাপারে জানতে পারলাম। তো যেটা জানতে পারলাম যে উনি আসলে বিভিন্ন কারণে দোকানটা ছেড়ে দিচ্ছেন। তার ভিতরে একটা হচ্ছে যে মালিক পক্ষের সাথে একটু ঝামেলা চলতেছিল, বা বুঝতেই পারেন যে একটা ব্যবসা চালু হলে মালিকরা বিভিন্নভাবে মানে করে, নিজের দোকান না হলে যেটা হয়। তারপরে হচ্ছে যে তার দোকানটা অত ভালো চলতেছিল না। আর আপনারা হয়তো খেয়াল করে দেখছেন যে উনি বিদেশি স্টাইলে রেস্টুরেন্ট চালান, অর্থাৎ হচ্ছে যে সবকিছু টাটকা। তা আমাদের দেশে তো আসলে আমরা ওই টাটকা বা ফ্রেশ খাবার এগুলো অত মাথা ঘামাই না। আমাদের খাবার
মুখরোচক হইলেই হইলো আর কি। ফ্রেশ না পচা এগুলো আমাদের যায় আসে না। এবং চাইনিজ রেস্টুরেন্টে দেখবেন যে আপনার ওদের সবকিছু ফ্রেশ, মানে আগের দিনের জিনিস জাস্ট গরম করে দিয়ে দিচ্ছে আর আমরা গোগ্রাসে গিলতেছি। তো যেটা বুঝতে পারতেছিলাম যে ওনার রেস্টুরেন্টে আসলে গেলে আপনার বসে থাকতে হইতো বেশ অনেকক্ষণ, মানুষ বিরক্ত হইতো। তো ব্যবসাটা আসলে সত্যি কথা বলতে মাত্র শুরু করছে, ওইভাবে ভালো জমে নাই। হয়তো কিছু সময় দিলে ভালো হইতো, ভালো হইতো। তো এটা একটা কারণ। দ্বিতীয়ত আরো বিভিন্ন কারণ থাকে, কি বলে যেগুলো আসলে বলতে গেলে তো অনেক কিছু বলা হয় আর কি। তারপরে তার পারিবারিক সমস্যা, তার বোনের অসুস্থতা, এটাও একটা কারণ। অনেকগুলি টাকা বের হয়ে যাচ্ছিল, স্টিল নাও তার বোন অসুস্থ। তো এইসব কারণেই আসলে সে দোকানটা ছেড়ে দেয়। তো যাই হোক, পরে কিছুদিন আগে তার বন্ধু আমাকে বলছিল যে সে অলরেডি বিদেশ চলে গেছে। তো কিছুদিন আগে কি মনে করে আবারও তার নাম্বারে কল দিছিলাম এবং কল সে সিদ্দিক ভাই রিসিভ করলো আর কি। তো তারপরে তার সাথে আলাপ হয় এবং যেটা জানলাম যে আসলে সে পারিবারিক ব্যস্ততা বিভিন্ন কারণে, ফ্রাস্ট্রেশনের কারণে উনি আসলে মোবাইল থেকে কিছুটা দূরে ছিলেন। তো উনি এলাকাতেই আছেন আপাতত এবং উনি বিদেশ চলে যাবেন, বিদেশ চলে যাবেন। তো আমি খুব ভালো হইতো যে তার একটা সাক্ষাৎকার নিলে। তো তাকে বলছিলাম, উনি রাজি হয়েছিলেন। বাট এখন উনি বিদেশ যাওয়া নিয়ে এতটাই ব্যস্ত, ঢাকাতে প্রায় থাকেন, এলাকায় থাকেন না। তো যার কারণে আমি তার সাক্ষাৎকার নিতে পারি নাই। উনি ইউরোপের কোন একটা দেশে চলে যাবেন, ফুল ফ্যামিলি সব ট্রাই করতেছেন। হয়তো প্রথমে উনি যাবেন, এরপরে ফ্যামিলি নিয়ে যাবেন আর কি। তো এই হচ্ছে কাহিনী। একজন প্রবাসী দেশে আসছিল 15 বছর বিদেশে থাকার পরে দেশে কিছু একটা করবে। তো আসলে বাংলাদেশে ম্যাক্সিমাম প্রবাসীর গল্পই আসলে এরকম। ওরা দেশে আসে, আসার পরে সঞ্চয়ের টাকা দিয়ে কিছু করার চেষ্টা করে, এদিক সেদিক করে কিছুদিন পর ব্যবসা লস খায়, তারপর কি করে ব্যবসা গোটায়, তারপরে আবার বিদেশ চলে যায়। এইভাবেই এদের চলে। খুব কমই আসলে দেশে এসে সেটেল হইতে পারে আর কি। তো সিদ্দিক ভাইয়ের ক্ষেত্রে এটা হবে, এটা আমি আসলে আশা করি নাই। তো যাই হোক, এখন আহ, কিছু বলার নাই। এটা হচ্ছে করুণ বাস্তবতা। তো এখন আপনারা হয়তো বলতে পারেন যে যে লোক বিদেশে চলে যাচ্ছে তাহলে আপনি তার রেস্টুরেন্টের রিভিউ কেন দিতে গেলেন? ভাই, এটা আসলে রিভিউ রেস্টুরেন্ট ওইভাবে মানে কি বলে যে রেস্টুরেন্টের রিভিউ ছিল না। আর এই ভিডিওটা আসলে আমার পাবলিশ করার কোনো ইচ্ছাও ছিল না। কিন্তু আসলে তার সাথে আমার একটা কমিটমেন্ট ছিল, একটা কমিটমেন্ট ছিল। তার তার সাথে আমার একটা কমিটমেন্ট ছিল যে তার ভিডিওটা আমি পাবলিশ করব। তো ব্যস্ততার কারণে হয়ে ওঠে নাই। তো এই ভিডিওটা পাবলিশ করার মাধ্যমে তার সাথে কমিটমেন্ট থেকে আমি মুক্ত হইলাম। এটা হচ্ছে কথা। তো এই ভিডিওটা থেকে যদি আপনাদের কিছু শেখার থাকে তাহলে এটা হবে বড় প্রাপ্তি। তো সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার সবার সাথে আলাপ হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।